সিম এমএনপি নিয়ে প্রচুর পরিমাণে হইচই চলতেছে। ফেসবুকে ঢুকলে একবার না একবার এই এমএনপি নিয়ে কোনো না কোনো পোস্ট দেখেছেন নিশ্চয়ই। বিশেষ করে জিপি থেকে টেলিটকে সুইচ করার যে ব্যাপারটা, এটা এখন একেবারে তুঙ্গে। পাবলিক গণহারে হ্যাশট্যাগ বয়কট জিপি তুলছে অ্যান্ড উড়াধুরা টেলিটকের দিকে শিফট হয়ে যাইতেছে। আর আমিও বাদ যাই নাই, আমিও আমার মেন জিপি সিমকে টেলিটকে এমএনপি করে নিয়ে চলে আসছি। তো আজকের এই ভিডিওতে আমি বেসিক্যালি এই বিষয়টাই ক্লিয়ার করব, এমএনপি করার কি সুবিধা, কি অসুবিধা, কি কি সমস্যা ফেস করতে পারেন এবং কি তার সমাধান। হ্যালো এভরিওয়ান, আমি ইমন এবং আপনারা দেখছেন একটি এমএনপি করা চ্যানেল। তো ফার্স্টে বলি এমএনপি জিনিসটা কি। এমএনপির ফুল ফর্ম হচ্ছে মোবাইল নেটওয়ার্ক পোর্টেবিলিটি বা মোবাইল নাম্বার পোর্টেবিলিটি। যাই হোক না কেন, যে কোনো একটা হবে। মোট কথা, নাম্বার অপরিবর্তিত রেখে অপারেটর সুইচ, অর্থাৎ আপনার যে নাম্বারটা সেটাই থাকবে, জাস্ট অপারেটরটা সুইচ হয়ে যাবে। যেমন ধরেন নাম্বার 017 বাট অপারেটর হয়ে গেল টেলিটক, বা নাম্বার 019 বাট অপারেটর হয়ে গেল রবি ইত্যাদি, মানে এইরকমই আর কি। তো এই এমএনপি করার প্রধান এবং একমাত্র সুবিধা হচ্ছে জাস্ট অপারেটর চেঞ্জ, এছাড়া এক্সট্রা কোনো সুবিধা নাই। হ্যাঁ, এমন হতে পারে আপনার বর্তমান অপারেটরের খরচ বেশি বা শর্ত বেশি, যেগুলো আপনি মানতে পারছেন না বা আপনি বিরক্ত, আপনার জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে কম ঝামেলা এবং কম শর্ত সম্পন্ন অপারেটরে গেলে আপনি এই ঝামেলাগুলো থেকে মুক্ত হলেন, বা ওই অপারেটরে গেলেন, ওই অপারেটরের যে সার্ভিস সেটা পেলেন, এই এতটুকুই। মোট কথা, যে অপারেটর যেমন সার্ভিস দিচ্ছে আপনি এমএনপি করে সেই অপারেটরে গেলে তাদের মতো করে সার্ভিসটা পাবেন। এখন এমএনপি করার কি কি অসুবিধা আছে প্রথমে বলি। সিমে ব্যাংকিং রিলেটেড কোনো কিছু থাকলে প্রথম কয়েকদিন ওটিপি নিয়ে একটু সমস্যা হতে পারে, তবে আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যায় এবং পরবর্তীতে আর কোনো সমস্যা করে না। আর খুব সেন্সিটিভ যদি কোনো কিছু থাকে তাহলে এমএনপি না করাই ভালো। এরপরে মোবাইল ব্যাংকিং, বিকাশ, নগদ, রকেট ইত্যাদি। তো বিকাশ অ্যাপে লগ ইন করতে গেলে এই ওটিপি নিয়ে সমস্যায় পড়বেন, ওটিপি পাবেন না। তো এরও সমাধান আছে, *247# ডায়াল করতে হবে, এরপরে যেতে হবে অপশন 9 মাই বিকাশে, এরপরে অপশন 6, তারপরে অপারেটর সিলেক্ট করে রিপ্লাই দিলে হয়ে যাবে। এরপরে 10 থেকে 15 মিনিট পরে অ্যাপে লগ ইন করতে যাবেন, দেখবেন ওটিপি চলে আসছে, আর কোনো সমস্যা নাই। আর নগদের ক্ষেত্রেও বিষয়টা হয়তো বা সেম। আমার জিপি সিমে যদিও নগদ ছিল না, তারপর আমি অন্য একটা সিমে নগদের দেখলাম যে এরকম একটা অপশন দিয়েছে নাম্বার 3 এ চেঞ্জ অপারেটর। তো ওইখানে চেঞ্জ অপারেটরে আপডেট অপারেটর। তো যাদের হচ্ছে নগদে ওটিপি পাবেন না, তারা এই অপশনটা ট্রাই করে দেখতে পারেন আপডেট অপারেটরে, আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। এরপরে যদি না হয় তাহলে অবশ্যই তাদের কাস্টমার কেয়ারে যোগাযোগ করবেন। আর এমএনপি তে এই ধরনের সমস্যাগুলো এখন খুব একটা বেশি দেখা যাচ্ছে না। এখন বলি আমি জিপি থেকে টেলিটক এমএনপি করে আসার পরে কি কি সমস্যা ফেস করেছি। প্রথমত, আমি সিমটা এমএনপি করার পরে ইনকামিং কল নিয়ে একটু সমস্যা ফেস করেছি। আমার ইনকামিং কলটা বন্ধ ছিল কোনো কারণে, আমি জানি না। আউটগোয়িং ঠিকঠাক, বাট ইনকামিং কাজ করছিল না। তো পরের দিন আবার ইনকামিং অটোমেটিক্যালি ঠিক হয়ে যায় এবং এখন পর্যন্ত কোনো প্রকার সমস্যা করেনি। এরপরে বিকাশের ওটিপি নিয়ে একটু সমস্যা হচ্ছিল, ওই যে সমাধান ওইটা বললাম, *247# ডায়াল করে ওখান থেকে আপডেট মানে এমএনপি করে নিলাম। এরপর থেকে আর ওটিপি নিয়ে কোনো সমস্যা হয়নি। এছাড়া গুগল এবং থার্ড পার্টির যে সমস্ত ওটিপি রয়েছে, বা 2 ফ্যাক্টরের, মানে ফেসবুকে বা জিমেলে 2 ফ্যাক্টরে যেই ওটিপির বিষয়টা রয়েছে, এটা নিয়ে কোনো প্রকার সমস্যা ফেস করিনি। আর নেটওয়ার্ক জনিত সমস্যার কথা বলতে গেলে আমার এরিয়াতে টেলিটকের নেটওয়ার্কে কোনো সমস্যা নাই, সো আমি এখন কোনো প্রকারের সমস্যা ফেস করছি না। তবে টেলিটকের নেটওয়ার্ক কভারেজ কিন্তু এমনিতেই বাজে, সব জায়গাতে নেটওয়ার্ক পাওয়া যায় না। তো এই সিমটা নিয়ে যদি আমি গ্রামের দিকে যাই তাহলে আমি নেটওয়ার্কের একটু সমস্যা ফেস করব। তবে এখন বর্তমানে শহরে আছি, তো এখানে নেটওয়ার্কের কোনো ঝামেলা নাই, দিব্যি কথা বলছি, হাই হ্যালো চলছে, নেট প্যাকেজ ইউজ করছি কোনো প্রকার প্রবলেম ছাড়াই। তো এখন কথা হচ্ছে এমএনপি করবেন কিভাবে। তেমন কোনো কিছু না, খুবই সিম্পল। যেই সিমে এমএনপি করতে যাচ্ছেন, মানে যে অপারেটরে যেতে যাচ্ছেন, সেই অপারেটরের কাস্টমার কেয়ারে গেলেই হবে। আর যার সিম তাকে অবশ্যই যাওয়া লাগবে, অর্থাৎ যার বায়োমেট্রিক দিয়ে রেজিস্ট্রেশন করা আছে তাকে আইডি কার্ড সহ সশরীরে উপস্থিত হতে হবে এবং সিমে ব্যালেন্স থাকতে হবে, মানে ন্যূনতম একটা কল দেওয়ার মতো ব্যালেন্স থাকতে হবে। আর সিমটা অবশ্যই রানিং হতে হবে। যদি সিম ইনঅ্যাক্টিভ থাকে তাহলে অবশ্যই রিচার্জ করে সিমটা অ্যাক্টিভ করে নিতে হবে। আর অপারেটর ভেদে এমএনপি চার্জ হয়তো বা নিতে পারে, তবে টেলিটকে এমএনপি চার্জ একদম ফ্রি, মানে প্রথমবারের জন্য। তবে অলরেডি একটা এমএনপি করা সিম যদি টেলিটকে সুইচ করতে যান, সেক্ষেত্রে 150 টাকা মতো চার্জ নিবে। বাট একেবারে মানে প্রথমবার, মানে ধরেন জিপি থেকে আমি টেলিটকে গেলাম, কোনো অপারেটরের আগে যায়নি, তো সেই ক্ষেত্রে আপনি যতবার খুশি ততবার করেন, সম্পূর্ণ চার্জ ফ্রি, মানে জয়টা খুশি তয়টা সিম করেন, কোনো চার্জ নিবে না। বাট অলরেডি যদি আমি জিপি থেকে অন্য একটা অপারেটরে যাই এবং সেখান থেকে টেলিটকে শিফট হই, সেক্ষেত্রে 150 টাকা মতো চার্জ নিবে। আমি বাংলা লিঙ্কে যেতে চেয়েছিলাম, তো বাংলা লিঙ্ক থেকে আমাকে বলেছিল 300 টাকা এমএনপি চার্জ, বাট আমি পরবর্তীতে শুনলাম কেউ নাকি ফ্রিতে করেছে। তো একে তো বেসরকারি অপারেটর, মানে যে কোনো মুহূর্তে এরাও তাদের মতো শর্ত জুড়ে দিতে পারে, বলা যায় না। তার উপর দিয়ে আবার 300 টাকা চার্জ, আবার শুনি যে কেউ নাকি ফ্রিতে করে, কেউ নাকি আবার টাকাও দিয়ে করছে। তো এই জিনিসটা শুনে আমার কাছে খুবই বিরক্ত লেগেছে, মানে মেজাজ অত্যধিক পরিমাণে খারাপ হয়ে গেছে। এর জন্য আমি আর এমএনপি করি নাই বাংলা লিঙ্কে। আমার মানে কয়েকটা সিম করার ছিল,
তো আমি জাস্ট একটা সিমই টেলিটকে এমএনপি করে নিয়ে আসছি, আর বাকিগুলো এখনো ওই অপারেটরে আছে। তো যাই হোক, যেই সিমে শিফট হতে চাচ্ছেন সেই সিমের কাস্টমার কেয়ারে গেলেই হবে। মনে করেন যে জিপি থেকে টেলিটকে যেতে যাচ্ছেন, টেলিটকের কাস্টমার কেয়ারে গেলেই হবে। আবার মনে করেন টেলিটক থেকে জিপিতে যেতে যাচ্ছেন, তাহলে আবার জিপির কাস্টমার কেয়ারে গেলেই হবে। এখন প্রশ্ন, এমএনপি করার জন্য কোন অপারেটর বেস্ট হবে? দেখেন, এই ক্ষেত্রে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী অপারেটর চুজ করেন। আগে আপনি দেখেন আপনার কি কি প্রয়োজন, সেই অনুযায়ী আপনি অপারেটরটা বেছে নেন। যেমন আমার ক্ষেত্রে আমার সিমের ভ্যালিডিটি বেশি লাগবে, টক টাইম খরচ কম লাগবে, প্লাস নেটের খরচ কম লাগবে। তো আমার এই রিকোয়ারমেন্ট ফুলফিল হবে একমাত্র টেলিটকে। কিন্তু টেলিটকে গেলে আমাকে আবার একটা বিষয় স্যাক্রিফাইস করতে হবে, তা হলো নেটওয়ার্ক কভারেজ। তো বর্তমানে আমি যে এরিয়াতে আছি সেই এরিয়াতে টেলিটকের কোনো সমস্যা নাই, মানে টেলিটকের নেটওয়ার্ক ভালো। এই জন্য আমি এই মুহূর্তে টেলিটকের নেটওয়ার্ক কভারেজের বিষয়টা স্যাক্রিফাইস করে দিলাম। আর আমার শহরের বাইরে গ্রামের দিকে খুব একটা যাওয়া হয় না, তো দেখা যাচ্ছে যে কখনো যদি যাওয়া প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে রবি, এয়ারটেল, বাংলালিংক তো আছে, ওইগুলোতে নেট ইউজ করে চালিয়ে নেওয়া যাবে। আর অন্যান্য জায়গাতে কথা বলার মতো নেটওয়ার্ক টেলিটকের পাই, সমস্যা নাই। তো যারা এমএনপি করতে চাচ্ছেন তারা একটু এভাবে ভেবে দেখেন যে আপনার কি কি প্রয়োজন এবং সেই অনুযায়ী আপনারা অপারেটরটা চুজ করেন। রবি, এয়ারটেল এবং বাংলালিংক এই সিমগুলো আমি ইউজ করি, এগুলো নেটওয়ার্কও ভালো। তবে এই সমস্ত অপারেটরগুলো কিন্তু সবগুলোই একই, জাস্ট একটু 19-20 পার্থক্য আছে। আর শর্তের দিক থেকে আবার এই অপারেটরগুলোতে বেশ ছাড় আছে, অ্যাটলিস্ট জিপির থেকে ভালো। জিপির মতো এত শর্ত নাই, এত ধরা বাঁধা নাই। তো যারা এই সমস্ত অপারেটর সুইচ করতে চাচ্ছেন তারা দেখা যাচ্ছে মান্থলি প্যাকেজ কিনলে একটু স্বস্তিতে থাকবেন। যেমন ধরেন, আগে আমি 300 টাকায় 15 জিবি প্লাস 250 মিনিট বা 300 মিনিট এই প্যাকেজটা কিনতাম। আমার রবিতে এবং এয়ারটেলে এটা কম্বো প্যাকের একটা অফার ছিল, মানে রেগুলার অফার আর কি। তো যাদের হচ্ছে খরচ বাঁচানো লাগবে, প্লাস সিমের ভ্যালিডিটি ধরে রাখতে কোনো শর্ত মানতে চাচ্ছেন না বা এত শর্ত মানা পসিবল না, আবার নেটওয়ার্ক কভারেজটা ভালো লাগবে, সেই ক্ষেত্রে আপনারা এই অপারেটরগুলো দেখতে পারেন। আর যারা রানিং স্টুডেন্ট আছেন, অনেক হিসেব নিকেশ করে খরচ করতে হয়, তাদের বলবো আপনারা একটা টেলিটক সিম নিয়ে নিন। যদি এসএসসি পাস হন তাহলে বর্ণমালা অথবা আগামী সিম নিয়ে নেন, এতে ডাটা খরচ এবং টক টাইম খরচটা অনেকটা বাঁচবে। আর ভ্যালিডিটি তো 5-6 বছর করে দিচ্ছেই। আর যদি আমার মতো নেটওয়ার্ক কভারেজটা স্যাক্রিফাইস করতে পারেন তাহলে এমএনপি করে টেলিটকে সুইচ হয়ে যেতে পারেন। তবে আবারও বলি, খুব বেশি ওটিপি বা মোবাইল ব্যাংকিং বেশি ইউজ করে থাকেন, সেক্ষেত্রে সিমে ঘন ঘন ওটিপি আসার প্রয়োজন পড়ে, তাহলে আমি বলবো এমএনপি করার দরকার নাই। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো এই ছিল এমএনপি নিয়ে কিছু তথ্য। যদি কোনো প্রশ্ন থাকে তো কমেন্টে অবশ্যই করে যাবেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার। লাস্টলি একটা বোনাস টিপ দিয়ে যাই, এমএনপি করতে গেলে সিমে কিন্তু 20 টাকা বা 30 টাকা রিচার্জ করতে হয়, সিমটা যদি অ্যাক্টিভ না থাকে বা ব্যালেন্স না থাকে। সেক্ষেত্রে এমএনপি করার পরে কিন্তু ওই ব্যালেন্সটা পাওয়া যায় না, ওটা কিন্তু অপারেটর থেকে কেটে নেয়। তো হুদায় ওই ব্যালেন্সটা আমি অপারেটরকে কেন দিতে যাবো? তো এমএনপি করার আগে রিচার্জ করে অবশ্যই সেই ব্যালেন্সটা খরচ করে ফেলবেন। তবে ন্যূনতম একটা কল দেওয়ার মতো ব্যালেন্স রাখবেন, কারণ কাস্টমার এজেন্টের তাদের নাম্বারে একটা কল দিতে বলে। তো ওই একটা নাম্বারে কল দেওয়ার মতো ব্যালেন্স রেখে বাকিটা খরচ করে ফেলবেন, এরপর এমএনপি করবেন। আর মানে টেলিটকে এরকমটা করেছিল আর কি, সেজন্য জানালাম। আর নেক্সট ডে টেলিটক বর্ণমালা এবং টেলিটক আগামী সিম কিভাবে পাবেন বা কিভাবে কিনবেন, রেজিস্ট্রেশন প্রসেস কি বা কি কি অফার আছে, কি কি মানে টোটালি বিস্তারিত বলবো। তো চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখেন যেন ভিডিওটা আপলোড দিয়ে সবার আগে আপনিই পান। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো টপিকে। আজকের মতো শেষ।